বিবাদের জন্য জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। জমি বিবাদে তুমুল সংঘর্ষ চোপড়ায়, লাঠি সোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মারপিট। চোপড়ায় বিতর্কিত জমিতে বাড়ি তৈরিতে সংঘর্ষের পর চোপড়ায় বিশাল পুলিশ বাহিনী। জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। উপরে ওনারও জমি আছে, আমারও জমি আছে, কিন্তু ওরা বাচ্চা বন থেকে জমিনে যায় নাই। এখন ওদিকে গেছে, ওরা ক্যাম্পে কাগজ দিয়ে আমার গোটে ভাইলার নামে দরখাস্ত করে গেটে ওরা বন্ধ করছে। তা আমরা সেই জন্য আমাদের গোসা যে আমি একটা বাগান খাই, আমার নামে কমপ্লেন করো, বাকি ভাইলার নামে কেন করবা? ওইটাই গোসা নিয়ে আজকে এদিকে। তারপরে এখানে বৈঠক ছিল, বৈঠকের আগতে ওরা গম ফেলেছে, গম ফেলতে দিব না, আমরা বাড়ি করবো, এই বলে কথা। আমার জমিতে এখানে আমরা খেতে গম ফেলাইছি, ওরা আসে আর কি ঘর বাড়ি করছে। আমরা মানা করতে আসছিলাম, আমাদের 3-4 জনকার জখম হয়েছে পুরা তরিকায়। ওরা ব্যক্তিগত বলছে এখানে আমরা ঘর বানাবো, হয়তো শেয়ারের ভাগ তো বলছে ওইদিকে আমরা তোমাদের দেবো। আগে থেকে বিচার দিয়েছিলাম মেম্বার প্রধানকে, ওরা বলছে আজকালের মধ্যে বৈঠক হবে, এখন জমিতে যাও না তোমরা। আমরা মানা করতে আইছি, ওরা ছুরি কাটতে নিয়ে আমাদের 3-4 জনকে আহত হয়েছে। বর্ধমানে একের পর এক পাম্প হাউসে চুরি। 1.5 মাসে পিএইচির 10টি পাম্প হাউসে দুষ্কৃতী দৌরাত্ম্য। কপার কয়েল চুরির ঘটনায় এবার ধরপাকড়। পুলিশের জালে খণ্ডঘোষ মেমারির 4 জন বাসিন্দা। শরদিন্দু রয়েছে। শরদিন্দু, বর্ধমানে তো একের পর এক পাম্প হাউসে এইভাবে চুরি হয়ে যাচ্ছে। দেখো, তুমি যেমনটি বলছিলে, বেশ কিছুদিন ধরেই এই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছিল এবং পুলিশ তদন্তে যেটা জানতে পারে, মূলত এই পাম্প হাউসে থাকা যে কপার কয়েল মানে তার, সেই তারের জন্যই এই চুরি হয়েছিল এবং এই তার বাইরে মোটা টাকায় বিক্রি হতো, সেই জন্যই এই তার চুরির দিকে লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। এবং পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করে একের পর এক এই ঘটনা ঘটতে থাকায়। এরপরে পুলিশ সজল মণ্ডল, সোমনাথ বোস নামে খণ্ডঘোষ থানা এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে এবং আফজল শেখ আর তাজিফুল শেখ নামে মেমারির 2 জনকে গ্রেপ্তার করে। এবং এদেরকে যে গ্রেপ্তার করার পর এদের কাছ থেকে প্রচুর এরকম সরঞ্জাম কিন্তু তা পুলিশ উদ্ধার করতে পেরেছে, যেগুলি এই 10টি পাম্প হাউস থেকে খোয়া গিয়েছিল। এখন পুলিশ আজকে তাদেরকে বর্ধমান আদালতে তুলেছে এবং তাদেরকে এবারে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, কোথায় তারা এই কপার তার বিক্রি করতো, কত দামে বিক্রি করছে, এবং এই চক্র শুধু কি এই জেলার মধ্যেই রয়েছে নাকি এই জেলা অন্যান্য জেলার সঙ্গে এই চক্রের হাত রয়েছে, এই সব বিষয়গুলি এখন জানার চেষ্টা করছে পুলিশ। বেশ, আমরা মেমারিতে একটা রেড করি। মেমারির ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করে সেই রিসিভার হিসেবে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করি। তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি। তো আমরা 4 জনকেই 14 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লন্ডন কোর্টে, এবং আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। দেগঙ্গার দিকে নজর রাখা যাক। দেগঙ্গায় আবাসে বেনিয়মের অভিযোগ, সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পিডিও। শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতে বেনিয়ম, পাকা দোতলা বাড়ি সত্ত্বেও আবাসের অভিযোগ, যোগ্যতার বাড়ি না পাওয়ার অভিযোগ। বিডিওর কাছে অভিযোগে বাতিল 37 পরিবার। শ্বেতপুরে বাতিল 37 পরিবারের নাম। 37টি পরিবারের পরিদর্শনে পিডিও, পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তারা পাচ্ছে, আমরা গরিব আমরা পাচ্ছি না। তারা কেউ পেয়েছে 2বার, কেউ পেয়েছে 3বার, কেউ ঘরের টাকা পেয়ে ঘর করেও নি, ঠিক আছে, টাকা খেয়ে নিয়েছে, এরকমও আছে আমাদের পাড়ায়। যারা গরিব মানুষ পাবার উপযুক্ত তাদের নাম বাদ দিয়েছে। যাদের মানে পাকা বাড়ি, 2তলা বাড়ি, 1তলা বাড়ি, মাঠে 10-20 বিঘে সম্পত্তি আছে, তারা মানে 2বার পেয়েছে, আবার পাবে, এরকম লিস্টে নাম আছে। যাদের 2তলা 3তলা বাড়ি আছে তারা পাচ্ছে, যারা আগে 2বার করে 3বার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে। এই আমার বাড়ির অবস্থা, কিন্তু আমরা পাচ্ছি না। 37টা অভিযোগ আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে। সেই বেসিসে আমরা স্টেপ নিয়েছি। পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে,
এই অভিযোগটা এদের প্রত্যেকের মধ্যেই দেখলাম, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখলাম একই অভিযোগ। তাদের লিস্টে নাম আসেনি, নেই। যদি তাদের লিস্টে নাম থাকতো তাহলে আমরা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যেত, কিন্তু লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারছি না। এই কথাটা বললে আমি মানতে পারছি না। হয়তো চোখের অগোচরে হয়তো 2-5টা নাম আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে। আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপরে যাদের বাড়ির অবস্থা খারাপ, ঘরের অবস্থা খারাপ, তাদের সবার মাথার উপরে ছাদ হোক। ফের আবাস বিক্ষোভ, এবার কোচবিহারের শীতলকুচিতে বিক্ষোভ। শীতলকুচির ছোট শালবাড়িতে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। আবাস তালিকায় যোগ্যদের নাম বাদের অভিযোগ, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের। রাজেশ রয়েছে প্রতিনিধি। রাজেশ, আবাস নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি অভিযোগ তুলছেন তারা এবং একই সঙ্গে দাবিটা ঠিক কি তাদের? দেখো, শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু আজ তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ যে বুথগুলোতে যে যাদের আবাস তালিকায় নাম এসেছে তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ঘর পাওয়ার যোগ্য নয়। তারা যথেষ্ট, তাদের ঘর বাড়ি ঠিক রয়েছে, কিন্তু যারা গরিব, যারা ঘর পাওয়ার যোগ্য, তাদের এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের সেই তালিকায় নাম নেই। এবং এই তালিকা দেখার পরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা আজ কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ দেখান। পরবর্তীতে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তারা তাদেরকে আশ্বাস দেন এবং এই বিষয়টি তারা পর্যালোচনা করবেন এবং খতিয়ে দেখবেন কেন এমনটা হলো, এবং সেই আশ্বাস পেয়ে কিন্তু পরবর্তীতে তারা বিক্ষোভ তুলে নেন। এবং তারা এও হুঁশিয়ারি দিয়েছেন, এই যারা অযোগ্য ব্যক্তি তাদের নাম যদি তালিকা থেকে কাটা না যায় এবং যোগ্যরা যদি তালিকায় নাম না ওঠে তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। 61টা স্যাংশন হয়ে এসেছে ফাইনাল লিস্টে, তার মধ্যে 48টা এসছি, জেনারেল হলো মাত্র 13টা। এই 13টার মধ্যেই আমি দেখেছি যারা ঘর পাবে না, পাওয়ার যোগ্য নয়, তাদেরও নাম এসেছে। তাহলে সার্ভে হয়েছিল 2018 সালে এবং এই লিস্টে অ্যাপ্রুভ হয় এবং স্যাংশন হয় সেটা হচ্ছে 2022-এ, এবং সেই লিস্ট অনুযায়ী সার্ভেতে এসেছিল। কিন্তু সেই সময় আমাদের সার্ভে চলাকালীন এটা আমাদের টের পাইনি, আমরা এখন টের পেলাম যে এই রেশিওটা এই অবস্থায় এটাই আছে। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে আরজিকর ক্যাম্পাসে মিছিলের প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের এবং আজ করুণাময়ী থেকে সেজিও অবধি মিছিল রয়েছে। আরো ডিটেল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের কেন এইভাবে তারা জামিন পেল এবং তাদের বিরুদ্ধে 90 দিন কেটে যাওয়ার পরে সিবিআই আধিকারিকেরা কেন কোনো চার্জশিট জমা করতে পারলো না, সেই সমস্ত প্রশ্ন তুলে আজ নার্সেস ইউনিটি, জুনিয়র চিকিৎসকদের ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসকদের ফ্রন্ট, তারা প্রত্যেকেই আজ যাচ্ছেন সিবিআই দপ্তরে ফিজিও কমপ্লেক্স এবং সেখানে মূলত তারা 3টি দাবি নিয়ে তারা যাচ্ছেন। করুণাময়ী মোড় থেকে শুরু হয়েছে মিছিল, যে মিছিলের সামনের সারিতে নার্সেস ইউনিটির যারা নার্স রয়েছেন, তারা রয়েছেন, সিনিয়র জুনিয়র চিকিৎসক প্রত্যেকে উপস্থিত রয়েছেন। তাদের যে 3টি দাবি নিয়ে তারা মূলত আজ ফিজিও কমপ্লেক্সে যাবেন, সিবিআই আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেবেন। কেন তারা সিবিআই আধিকারিকেরা চার্জশিট জমা করতে পারলো না, এবং দ্বিতীয়ত হচ্ছে তারা জনসমক্ষে দাঁড়িয়ে সেই চার্জশিট জমা দেখাক বা তাদের সিবিআই আধিকারিকেরা এতদিন ধরে তদন্ত করে কি কি প্রমাণ জোগাড় করতে পেরেছে সেই সমস্ত বিষয়গুলি সাধারণ মানুষের সামনে তুলে আনা হোক, সেই দাবি তারা জানাবে। পাশাপাশি কেন এই ধরনের দীর্ঘসূত্রিতা, কি কারণে এই ধরনের দীর্ঘসূত্রিতা হচ্ছে এই বিচার দেওয়ার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলে আজ নার্সেস ইউনিটি, জুনিয়র চিকিৎসক ফ্রন্ট এবং যারা সিনিয়র চিকিৎসক রয়েছে তাদের তরফ থেকে ফিজিও কমপ্লেক্স ইতিমধ্যে শুরু হয়েছে করুণাময়ী থেকে। বেশ, আবারও ধন্যবাদ। সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনবো। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আন্দোলন স্থগিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখন রাস্তাতেই থাকবো এবং দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। আরো এক ব্রেকিং নিউজ, উত্তরবঙ্গের পর্যটনের নয়া উদ্যোগ, এবার বেসরকারি পর্যটন সংস্থার রেজিস্ট্রেশন।
পর্যটন সংস্থাগুলিকে সরকারি রেজিস্ট্রেশন দেওয়ার কাজ শুরু। আরো ডিটেল আমাদের জানাবে রাজকুমার, রয়েছে প্রতিনিধি রাজকুমার। উত্তরবঙ্গের পর্যটনে এবার নয়া উদ্যোগ নেওয়া হলো, কি সেই নয়া উদ্যোগ? দেখো প্রিয়াঙ্কা, উত্তরবঙ্গে যে সমস্ত পর্যটন ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট সহ নানান যারা ট্রান্সপোর্ট এজেন্ট, এই সমস্ত যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের এতদিন সরকারি কোনো নথি ছিল না এবং তাদের কোনো নথিপত্র সরকারের কাছেও জমা ছিল না। যে যেখানে পারত অসংগঠিত ভাবে এই ব্যবসা চলতো উত্তরবঙ্গে। অর্থাৎ কিন্তু পর্যটনের একটা অন্যতম ডেস্টিনেশন এই যে উত্তরবঙ্গের বনাঞ্চল, চা বাগান, পাহাড়, এইখানে একটা পর্যটন ব্যবসাটাকে একটা সংগঠিত রূপ দিতে চাইছে রাজ্য সরকার। পর্যটন দপ্তরের পক্ষ থেকে যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত সেই সমস্ত সংস্থাগুলিকে আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন দিতে চাইছে। অর্থাৎ যারা ট্রাভেল এজেন্টের কাজ করছে তাদের ট্রাভেল এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন, যারা ট্যুর অপারেটর হিসেবে কাজ করছে তাদের ট্যুর অপারেটর হিসেবে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন দেওয়ার কাজটা কিন্তু শুরু হলো আলিপুরদুয়ার জেলা থেকে। এই কাজটা শুরু হয়েছে আলিপুরদুয়ার এবং উদ্যোগ নেওয়া হলো এবার পর্যটন শিল্পে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। লেজিটিমেট আইডেন্টিটি দেওয়ার জন্য এই রেজিস্ট্রেশন আমরা করালাম। লট অফ সাইবার ক্রাইমস হ্যাপেনিং, তো প্রপার আইডেন্টিটি অফ আ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার ইজ ভেরি মাচ এসেনশিয়াল। সো দ্য সার্ভিসেস অফার্ড আর জেনিউন, এটা পাবলিক বুঝতে সুবিধা হবে। তার জন্য আমাদের ওয়েবসাইটে এদের নামগুলো আমরা রাখতে পারবো। দেয়ার আইডেন্টিটি অ্যান্ড দেয়ার সার্ভিস আর মানে এস্টাবলিশড। ফালাকাটার দিকে নজর রাখি, ফের ফালাকাটায় হাতির তাণ্ডব। আবারও জলদাপাড়া থেকে লোকালয় হাতি, পাকা ধানের লোভে লোকালয় হাতির পাল। রাজকুমার রয়েছে। রাজকুমার, আমরা দেখেছি যে এর আগেও বারবার লোকালয় হাতির তাণ্ডব, যেখানে শস্য থেকে শুরু করে প্রচুর জিনিস নষ্ট করে দেয় তারা। বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে তাদের জন্য? একদমই প্রিয়াঙ্কা, দেখো শুক্রবারও কিন্তু জলদাপাড়ার জঙ্গলের ভেতরে হাতির হামলাতে কিন্তু একসঙ্গে 3 জন মহিলার মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই জলদাপাড়ার জঙ্গল লাগোয়া জঙ্গলের বাইরে কিন্তু লোকালয়ে হাতি বেরিয়ে পড়ছে। এর বিরুদ্ধে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বিভিন্ন সময় সচেতন করছেন মানুষজনদের জঙ্গলে ঢুকতে না, এবং এই শীতের সময় কুয়াশার সময় যেন সন্ধ্যার পরে বাড়ি থেকে বের না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। তার সচেতনতা ছড়ানোর জন্য মাইকিং হচ্ছে। শুধু তাই নয়, যেখানেই লোকালয়ে হাতি বেরোচ্ছে সেখানে কিন্তু বনকর্মীরা যাচ্ছে এবং হাতিগুলোকে আবার জঙ্গলে খেদিয়ে দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আজকেও কিন্তু তাই হয়েছে। বনকর্মীরা, জলদাপাড়ার বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলোকে জঙ্গলে খেদিয়ে দেওয়ার চেষ্টা করছে। বেশ।